আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? মিথ্যা উপবাদ গল্পের 3 নম্বর পর্ব নিয়ে এসে পড়েছি। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি, যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি। আমাকে দেখে দৌড়ে আসে লাকি। আমাকে মাফ করে দাও প্লিজ, আমার পায়ে পড়ে। আমি সেদিন বুঝতে পারিনি। লাকি মেয়েটি বলল। আমি বললাম, এই কি করছেন, ছাড়ুন আমাকে। উনি বললেন, না ছাড়বো না, আগে বলো মাফ করেছো। আমি বললাম, আরে আমি সেদিন কিছু মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে? উনি বললেন, আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেকটাই সুস্থ। ডাক্তার বলেছে আগামীকালকে বাসায় নিয়ে যেতে পারবো। আমি বললাম, ওহ, আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আপনার এই অবস্থা কেন? কই থেকে আসলেন? মামনি আঙ্কেল বলল, মামনি আবিরকে রেস্ট নিতে বলেছে, তোমরা পরে কথা বলিও। আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো। কি রে লাকি, তুই ছোট লোক ছেলেটার পায়ে পড়ে ক্ষমা চাইলি? আমি তো আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না, অনন্যা বলল। লাকি বলল, তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে, এখন হাসপাতালে। অনন্যা বলল, হুম। আঙ্কেল কেমন আছেন? লাকি বলল, ভালো আছে, এখন আজকে হয়তো হসপিটাল থেকে রিলিজ দিবে। অনন্যা বলল, কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোটটার কি সম্পর্ক? লাকি বলল, তুই যাকে ছোট লোক বলছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে। অনন্যা বলল, ও। লাকি বলল, জানিস সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত ও 5 লাখ টাকা না দিত, তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। লাকির চোখে পানি ছলছল করছে। আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাকির কথাগুলো শুনতে পায়। তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে? আঙ্কেল বলল, লাকির বাবার নাম রহমান সাহেব। লাকি বলল, হুম আঙ্কেল। আচ্ছা মামুনি, তোমরা কথা বলো, আমি যাই, একটু কাজ আছে। আঙ্কেল বলল। অনন্যা বলল, তাহলে ছোট লোকটা আমাদের 5 লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে? লাকি বলল, তোদের মানে আবির তোর কি হয়? আর অনন্যা বলল, আরে কিছু হয় না, আমাদের বাসার ড্রাইভার। লাকি বলল, ও, ছেলে অনেক কিউট তাই না? কিন্তু আগে তো কখনো দেখিনি। 2 দিন হলো, কিন্তু বাসায় এসেই অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হবে না বা কেন? পুলিশের যে পিটানি খাইছে। লাকি বলল, কি পুলিশ মারছে মানে? অনন্যা বলল, মানে ওই 5 লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব। ভেবেছিলাম পুলিশ শালাই হাড় হাড্ডি ভালোভাবে ভেঙে দিবে, কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে। চুপ কর, তুই আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। চুপ কর, তুই আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি দুজনে বান্ধবী, একই কলেজে পড়ে। বাসায় গিয়ে ভাবতে থাকে, ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল। বিকালে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে। লাকি আবির সম্পর্কে সব কিছু বলে। সব কিছু শুনে রহমান সাহেব কেঁদেই ফেলে। ছেলেটাকে দেখতে ইচ্ছা করছে রহমান সাহেব। লাকি বলল, ওকে আব্বু, কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু, ভাবি, ভাইয়া সবার কথা ভাবছে। জানি না আম্মু কেমন আছে। আমি জানি আম্মু ভালো নাই। আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে? অনেক ভালোবাসি তোমায় আম্মু। আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে একবার ফোন দিব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো, কি যেন দেখে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো। আবির, এখন কেমন আছো? অনেকটা ভালো আছি আঙ্কেল। আঙ্কেল বলল, ও গুড, খাইছো? আমি বললাম, হুম আঙ্কেল। আমি বললাম, আঙ্কেল একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। আঙ্কেল বলল, ওকে পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল অনেক ভালো, তাই খোঁজ খবর নেয়। কিন্তু আন্টি একবারও আমার সামনে আসলো না। আমার উপর কি তার মন খারাপ? বাসায় নাই হয়তো। মামুনি, ফোনটা আবিরের রুমে দিয়ে আয় তো, আঙ্কেল বলল। অনন্যা বলল, ওকে বাপি। ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে দেখি তো। মামুনি এসে বলল, অনন্যা এসে বলল, এই মিস্টার, আপনার ফোন। আবির ফোনটা হাতে নেয়। অনন্যা গিয়ে দরজায় আড়ি পেতে থাকে। দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। আবির আম্মুর নাম্বারে কল করে। হ্যালো, কে?
ভাইয়ার কণ্ঠ। ভাই ফোন তুলেছে। কথা না বলে ফোনটাকে কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। দেখি চাচাতো ভাই আরাফাতকে কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আরাফাত বলল। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। আরাফাত, আমি আবির। ও ভাইয়া, তুমি? তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম। কি এগুলো? কি শুনছি? আমি বললাম, থাক ওসব, বাদ দে। আম্মু কেমন আছে রে? আরাফাত বলল, বড় আম্মু ভালো নাই ভাইয়া। তুমি যাওয়ার পর থেকেই ঠিকমতো খায় না। তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়ে আছে। কি বলিস? কথাটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ভাইয়া, তুমি বাসায় ফিরে এসো। আমি বললাম, না রে, কি করে যাব বল? এই কলঙ্ক নিয়ে যেতে চাই না। আমি যে তোরে ফোন দিছি, কাউরে বলিস না প্লিজ। আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার চোখে পানিতে ভিজে গেছে, কথা ঠিকভাবে বলতে পারছি না। ভাইয়া, তুমি কি কাঁদছো? আমি বললাম, না না রে, কাঁদ না রে, ভালো থাকিস, পরে কথা হবে। অনন্যা আড়াল থেকে আবিরের এভাবে কাঁদতে দেখে নিজের চোখেও পানি চলে আসে। নিজের রুমে চলে যায় আর ভাবে, কে ওই ছেলেটা? মনে অনেক কষ্টে বাসা থেকে চলে আসে। আবির আম্মুর কথা ভেবে ঘুমাতে পারেনি। পরের দিন সকালে আমান সাহেব, রহমান সাহেব, অনন্যা, লাকি আবিরের রুমে আসে। রুমে গিয়ে দেখে কাঁদার কারণে আবিরের চোখ আগে থেকেই ফুলে গেছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমান সাহেব বলল। আমি বললাম, না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। আমান সাহেব বলল, কি হয়েছে তোমার মায়ের? আর এভাবে কেউ কাঁদে? আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি, যেখানে আমার আপনজনেরা আমাকে বুঝলো না। আমান সাহেব, কি হলো, চুপ করে আছো কেন? আমি বললাম, কি বলবো, আমার আমরা আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দাও। মনে মনে আমি কিভাবে বলবো? মনে মনে আমি কিভাবে বলবো? তাদের যে সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বুঝতে পারছি না। নিজেকে সামলে নিয়ে বললাম, আসলেই পরীক্ষায় খারাপ করার আশ্রয় বড় ভাই আমাকে অনেক মারে। বড় ভাই আমাকে অনেক মারে এবং বকা দেয়, যে কারণে আমি বাসা থেকে চলে এসেছি। তুমি মিথ্যা বলছো কেন? অনন্যা বলল। ওর কথায় কিছু ঘাবড়ে গেলাম, তবুও বললাম। আমি বললাম, কই মিথ্যা বললাম। অনন্যা বলল, তোতলাচ্ছ কেন? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। উত্তর দাও না কেন? অনন্যা বলল, কালকে রাতে কার সাথে কথা বলেছিলে? কিসের বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছো? আমি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি, সে কিভাবে জানলো? না, ওদের মিথ্যা বললে হবে না, সত্যটা বলতে হবে। আমি না এদের সাথে আমার ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি। নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয়, তাই আমি ওদের সব কিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি, তাই আমি আবারও নিজের দিকে তাকালাম। সকলে নিচে চলো। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে, আমান সাহেব বলল। তারপর সকলে নিচে চলে গেল আর আমিও আঙ্কেলের কথা মতো নিজেই নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে। আমি আসতেই আঙ্কেল বসতে বলল। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা মনে পড়তেই আবার চোখটা ভিজে উঠল। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো। আমি চোখ মুছার বৃথা চেষ্টা করলাম। আবারও কান্না করছো কেন? অনন্যা বলল। আমি বললাম, মায়ের কথা মনে পড়ছিল। আচ্ছা, বাদ দাও। অনন্যা বলল, শোনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আমি বললাম, আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাকিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতে করতে 12টা বেজে গেছে, তা খেয়াল করিনি, তাই তাড়াতাড়ি চলে গেল। আর আমি গোসল করলাম এবং এবং তার কিছুক্ষণ পরে আজান দিল। আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল, আঙ্কেল নিচে খেতে ডাকছেন। যাই, আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিরা চলে গেল। শরীরটা খারাপ থাকায়
আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষণ পর অনন্যা আসলো। তোমার শরীর কেমন লাগছে? অনন্যা বলল। আমি বললাম, এই তো ভালো। অনন্যা বলল, আচ্ছা চলো ছাদে যাই, তাহলে ভালো লাগবে। আমি বললাম, আচ্ছা চলো। তো বন্ধুরা, আজকে মিথ্যা ও বদ গল্পের 3 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। 4 নম্বর পর্ব ইনশাল্লাহ আগামী কাল পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট গল্পে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের গল্পটি শুনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট গল্পে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।